আজকের পৃথিবীতে তার প্রাসঙ্গিকতা কোথায়? সেই সময় পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। যে স্বপ্ন মানুষ কখনো বাস্তবায়িত হবে এটা ভাবেনি, তা বাস্তবায়িত হয়েছিল। তৎকালীন সময়ে রাশিয়া, যাকে বলা হতো ইউরোপের পিছনের দিকের উঠোন, ব্যাকইয়ার্ড অফ ইউরোপ, যা শিল্পের দিক থেকে, কৃষির দিক থেকে, শিক্ষার দিক থেকে, অন্যান্য উন্নয়নের দিক থেকে ইউরোপের মধ্যে তুলনামূলকভাবে অনেক পিছিয়ে পড়া একটা দেশ ছিল। এইরকম একটা পিছিয়ে পড়া দেশ গোটা পৃথিবীতে অর্থনীতিতে, খেলায়, সাহিত্যে, বিজ্ঞানে, প্রযুক্তিতে 1 নম্বর জায়গায় আসলো কিভাবে? এটা একটা বিস্ময়। এটা কিভাবে সম্ভব হলো? প্রথম কথা, এটা সম্ভব করা যায়। এর আগে পর্যন্ত মানুষ ধারণা করেছিল দারিদ্র্য দূরীকরণ, সব বেকারের হাতে কাজ, সব মানুষের বাসস্থান, সবার জন্য শিক্ষা, এগুলো বোধহয় শুধু খাতায় কলমেই লেখা থাকে। এ বাস্তবের মাটিতে কখনো নামিয়ে আনা সম্ভব নয়। কিন্তু এই কাজটা খাতায় কলম থেকে বাস্তবের মাটিতে নামিয়ে এনে দেখিয়েছিল রাশিয়া, পরে আরো অনেকগুলো দেশ যুক্ত হয়ে, যা সোভিয়েত ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবং এই প্রথম পৃথিবী দেখেছিল যে আসলে গণতন্ত্র মানে কি। আমরা অনেকেই গণতন্ত্র মানে বুঝি একটা ভোট, আর একটু এগোলে আমার ভোটে দাঁড়ানোর অধিকার। এটাই কি গণতন্ত্র? অথবা আমার একটু প্রতিবাদ জানানোর অধিকার, আমার সভা সমিতি করার অধিকার। এখানেই কি গণতন্ত্র সীমায়িত? আসল মানুষের অধিকার কি? আসল অধিকার হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকার জন্য আবশ্যিক শর্ত সব মানুষের মুখে খাবার তুলে দাও। উন্নয়নের ক্ষেত্রে আবশ্যিক শর্ত, যা মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষা আমার অধিকার, বাসস্থান আমার অধিকার, কাজ পাওয়া, যাকে আমরা চলতি কথায় চাকরি বলি, এটা আমার অধিকার। আমি কৃষক, ফসলের ন্যায্য দাম পাওয়া আমার অধিকার। এই অধিকারগুলো তাকে গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে খুব চতুরভাবেই আনা হয় না। যেন গণতন্ত্র মানে একটা ভোট, গণতন্ত্র মানে অল্প মাত্রার মধ্যে থাকা কিছু প্রতিবাদ, তার অধিকার না। আসল অধিকার হচ্ছে মানুষের নিজের জীবনের উন্নয়নের অধিকার। এটাই গোটা পৃথিবীকে দেখিয়েছিল গণতন্ত্রের নতুন সংজ্ঞা, যা এখনো পর্যন্ত পৃথিবীতে অন্য কোনো বিকল্প ব্যবস্থা দেখাতে পারেনি। একটা দেশও বলতে পারবে না আমি বেকারত্বের সমস্যার সমাধান করেছি। একটা দেশও বলতে পারবে না আমার দেশে রাতের বেলায় কেউ না খেয়ে ঘুমোতে পারে যায় না। একটা দেশও বলতে পারবে না যে যতদূর লেখাপড়া করতে চায় তার ততদূর লেখাপড়া করার অধিকার আছে বিনা চিকিৎসায়। কোনো মানুষ দিন যাপন করে না, কোনো দেশ এখনো বলতে পারবে না।
যা হাতে কলমে করে দেখিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, এটা সম্ভব। এটাই হচ্ছে মানব উন্নয়ন, এটাই হচ্ছে আসল গণতান্ত্রিক অধিকার। আমরা সরকার তৈরি করি কেন? মানুষ ভোট দেন কেন? নিশ্চয়ই কাউকে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী করে অথবা এমএলএ অথবা এমপি অথবা কাউন্সিলর করে খুশি করবার জন্য না। কতগুলো প্রত্যাশা থেকে। আমার কাজের কি হবে, আমার সন্তানের লেখাপড়ার কি হবে, অসুস্থ হলে আমার চিকিৎসার কি হবে, আমার থাকার জায়গা বাসস্থান তার কি হবে, উন্নত প্রযুক্তি তাকে আমি ব্যবহার করতে পারবো নাকি অর্থের জন্য তা আমার নাগালের বাইরে থেকেই যাবে। এই প্রত্যাশার থেকেই তো মানুষ ভোট দেয়, এই প্রত্যাশার থেকেই তো মানুষ একটা সরকার তৈরি করে, এই প্রত্যাশার থেকেই মানুষ জনপ্রতিনিধিও তৈরি করে। কিন্তু এই প্রত্যাশা পূরণ করতে গেলে তার কতগুলো আবশ্যিক শর্ত থাকে। একই আকাশে যেমন চাঁদ এবং সূর্য থাকে না, ঠিক তেমনই একদিকে আদানি আম্বানি থাকবে, আরেকদিকে গরিব ভুকা পেটে ঘুমোতে যাবে না, এ দুটো একসঙ্গে হয় না। কিছু মানুষের হাতে সব সম্পদ, আর বেশিরভাগ মানুষ সম্পদহীন, রোজগারহীন। এই সমাজ ব্যবস্থা কোনোদিন মানুষের মুখে খাবার তুলে দিতে পারে না। এই ব্যবস্থা কোনোদিন দারিদ্র দূরীকরণের কর্মসূচি তার সফল প্রয়োগ ঘটাতে পারে না। একদিকে স্কুল, কলেজ, হাসপাতাল ব্যবসার জন্য তুলে দেব বিপুল ধনীদের হাতে, সরকারি ব্যবস্থাকে ধ্বংস করে, আর দেশের মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না, তা কখনো হতে পারে না। এর জন্য দরকার এমন একটা ব্যবস্থা তৈরি করা, যে ব্যবস্থায় কিছু মানুষ সব সম্পদের মালিক আর বাকিরা সম্পদহীন, কপর্দকহীন। এই ব্যবস্থাটাকে পাল্টাতে হয়। এই ব্যবস্থা পাল্টানোর নামটাই হচ্ছে সমাজতন্ত্র। এই যে বলবার সময় উৎপলদা এখানে বলছিলেন মার্ক্সের একটা বিখ্যাত কথা, পৃথিবীতে দার্শনিকের সংখ্যা কিছু কম। সে অ্যারিস্টটল থেকে শুরু করুন, আপনি এমন কোন দার্শনিক আছেন যিনি বলেছেন, দু চারজন বাদ দিলে, যে গরিবী থাকুক, দারিদ্র থাকুক, ভুভুক্ষ মানুষের সংখ্যা বাড়ুক, অশিক্ষিত সমাজ থাকুক, কেউ বলেছেন সবাই তো পৃথিবীর মানুষের ভালো চেয়েছেন, কিন্তু কোন রাস্তায় গেলে আমার ভালো হবে, কোন রাস্তায় গেলে আমি এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারবো যেখানে সমগ্র সমাজটা একসাথে এগোবে। একটা ইঞ্জিন ছুটবে, বগিগুলো পড়ে রইল, এই ব্যবস্থা করলে কোনোদিন গোটার যাত্রী নিয়ে একটা রেলগাড়ি এগিয়ে যেতে পারে না। ইঞ্জিনের সঙ্গে বগিগুলো লাগাতে হয়। তেমনি সম্পদের একটা যথাযথ বন্টন দরকার। এই যে আমাদের দেশে খাদ্যের অভাব, এই লজ্জার কথা। একদিকে আমরা মহাকাশে রকেট পাঠাচ্ছি, বিজ্ঞান প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম উন্নততম দেশ আমরা, আর অন্যদিকে আমার ভারতবর্ষে মা তার নিজের পেটের সন্তানকে খিদের যন্ত্রণায় নীল হয়ে গিয়ে মাত্র 10-15 হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। রাস্তা কি? সব মানুষের মুখে খাবার তুলে দেওয়ার রাস্তা একটাই,
গোটা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো দুর্ভিক্ষ হয়নি খাদ্যের অভাবের জন্য। পৃথিবীতে সব দুর্ভিক্ষ হয়েছে খাদ্যের সুষম বন্টনের অভাবের জন্য। খাবার তৈরি হচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে না। এই যে আমাদের দেশে যদি আপনি ধরেন একটা লোক, এই ভারতবর্ষের 144 কোটি লোকের মধ্যে একটা লোক, তার হাতে এই মুহূর্তে যা গুদাম আছে তাতে 8 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য তার গুদামে ও মজুত রাখতে পারে। আমাদের দেশে সাধারণত বছরে কাশ্মীর থেকে কন্যাকুমারী, মণিপুর থেকে গুজরাট, গোটা ভারতবর্ষের মানুষের খাওয়ার লাগে 2.5 লক্ষ থেকে 3.25 লক্ষ মেট্রিক টন। তার মানে একটা লোকের গুদামে 2.5 বছরের মানুষের খাবার সে ঢুকিয়ে নিতে পারে। এবারে একটা লোকের হাতে যদি এই বিপুল পরিমাণ খাদ্যশস্য মজুত হয়ে যায়, আর তারপর যদি সে বলে যতক্ষণ না চালের দাম 100 টাকা হচ্ছে আমার গুদাম থেকে একটা চাল বেরোবে না, যতক্ষণ না গমের দাম 100 টাকা হচ্ছে আমার গুদাম থেকে একটা গম বেরোবে না, একটা ডালের দানা বেরোবে না, ডালের দাম 500 টাকা না হলে কিছু করতে পারবেন আপনি? তার জন্য ব্যবস্থাটাকে ভাবতে হয়। এই ব্যবস্থাটার বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়। ফরাসি বিপ্লব, এই ইতিহাস আপনাদের জানা। গোটা দেশ জুড়ে খাদ্যের হাহাকার। সবার আগে মানুষ আক্রমণ করেছিল গির্জা, সবাই অবাক হয়ে গেছিল যে ধর্মপ্রাণ মানুষ তারা গির্জা কেন ভাঙচুর করছে, গির্জা কেন আক্রমণ করতে গেল। আপনারা জানেন ও দেশে সবাই খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, কারণ সেই সময় যারা শাসক ছিলেন, রাজা ছিলেন, তারা কৃষকের খাদ্যশস্য লুট করে গির্জার ভেতর মজুত রাখত এই জন্যে যে মানুষ গির্জা লুট করতে ভয় পাবে, কারণ মানুষ ধর্মকে ভয় পায়। আর মানুষ সেদিন বুঝেছিল আসলে ওরা ধর্মকে ব্যবহার করছে আমাদের লুট করবার জন্য। মানুষ সেই জন্য ব্যবস্থা পাল্টানোর লড়াইতে নেমেছিল। এই ব্যবস্থা পাল্টানোর লড়াই, এইটাই হচ্ছে বিপ্লব। আমাদের দেশে অভাব কিসে? আমাদের চাইতে খনিজ সম্পদে ভরপুর পৃথিবীর আর কোন দেশ আছে? আমাদের মতো এরকম শস্য শ্যামলা, এত নদীমাতৃক আর কোন দেশ আছে? আমাদের মতো এরকম বহুজাতিক এবং বুদ্ধিমান দেশ কটা আছে পৃথিবীতে? আমাদের মতো এত উন্নত বিজ্ঞান প্রযুক্তি কটা দেশের আছে পৃথিবীতে? তাহলে কেন আমরা ক্ষুধার যখন বিশ্ব জুড়ে তালিকা বানানো হয় কোন দেশে সবচাইতে বেশি ভুভুক্ষ মানুষ, তার তালিকায় একদম তলার দিকে আমরা থাকি? কি কারণে? একই, এটা আমি একটা উদাহরণ দিলাম, একই বিষয় সমগ্র ক্ষেত্রে। চিকিৎসা, এটা তো সম্ভব, দেখিয়ে দিয়েছিল তো সোভিয়েত ইউনিয়ন। এ দায়িত্ব রাষ্ট্রের, মানুষকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। সে চিকিৎসা পাবে, সে লেখাপড়া শিখতে পারবে, সে খাবার খেতে পারবে, সে বাসস্থান পাবে,
এগুলো হচ্ছে তার অধিকার, এগুলো কোনো সুযোগ নয়, এগুলো সরকারের কোনো দয়ার দান না। পৃথিবীর উন্নততম চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছিল তারা, বিনা চিকিৎসায় কোনো মানুষকে মরতে হয়নি। আর আজকের পৃথিবীতে কোভিডের সময় আমরা দেখলাম তথাকথিত উন্নত দুনিয়া, সেই উন্নত দুনিয়ার নগ্ন চেহারাটা, কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে। কোভিড, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটু অক্সিজেন দাও, একটু স্টেরয়েড দাও, কেউ মারা যাবে না। আমেরিকা পর্যন্ত দিতে পারেনি। ইউরোপের উন্নত দেশ দিতে পারেনি। আর একটা ছোট্ট দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের উপর মাছির হয়ে বসে আছে সেই 60-এর দশক থেকে। সামান্য একটা ছোট্ট দেশ কিউবা, তারা নিজের দেশের কোভিড সামলে ইউরোপে চিকিৎসক পাঠাচ্ছে, নার্স পাঠাচ্ছে, মানুষ বাঁচাচ্ছে। কিভাবে সম্ভব? তারা তো উন্নত শিল্পও নেই, তার অর্থনীতিও দারুণ কিছু না। সম্ভব কি করে? পৃথিবীর এত উন্নত দেশ সে এর মোকাবিলা করতে পারল না। উল্টো দিকে দাঁড়িয়ে ভিয়েতনাম, তাদের মতো অত উন্নত অর্থনীতি নয়, চিকিৎসা বিজ্ঞানেও অত উন্নত নয়, সে কি করে নিজের দেশে আটকাতে পারল? এখন এইসব উন্নত দেশে যারা একটা সময় পুঁজিবাদের পক্ষে প্রবল সওয়াল করেছিলেন এবং ঢালাও শিক্ষা ও চিকিৎসা বেসরকারীকরণের কথা বলেছিলেন, তারা বলছেন এই ঘটনা ঘটেছে শুধুমাত্র এই ঢালাও স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণের কারণে। চিকিৎসা পাওয়ার সুযোগ মানুষের ক্রমশ কমছে, কারণ গোটাটা মুনাফার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছিল না। এ শুরু হলো 90-এর দশকের পর, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর। পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য, কারণ পৃথিবীটা ছোট হচ্ছে। আজকের দিনের প্রযুক্তি পৃথিবীকে একটা ছোট্ট শহরে রূপান্তরিত করছে।